আচ্ছা, এমন একজনের কথা ভাবুন তো, যিনি নিজের হাতে জীবনে একটা শব্দ লেখেননি, কোনো স্কুল খোলেননি, কোনো রাজনৈতিক পদেও ছিলেন না, অথচ পুরো অ্যাথেন্সের সোনালি যুগকে তিনি আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই বিশ্লেষণে আমরা কথা বলবো সেই খালি পায়ের এক বিদ্রোহী সক্রেটসকে নিয়ে। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। এখন তার দর্শনের সবচেয়ে মজার আর চমকপ্রদ দিকটা হলো একটা বিখ্যাত প্যারাডক্স। ব্যাপারটা শুরু হয়েছিল যখন ডেলফির ওরাকল তার বন্ধু ক্যারেফোনকে একদম স্পষ্ট জানিয়ে দিলেন যে সক্রেটিসের চেয়ে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই। শুনে সক্রেটিস নিজেই তো অবাক। তিনি ভাবলেন, এ কেমন কথা? তাই তিনি সোজা চলে গেলেন শহরের সব তথাকথিত জ্ঞানী মানুষদের কাছে। একের পর এক প্রশ্ন করতে লাগলেন তাদের। আর তখনই তিনি একটা দারুণ ব্যাপার বুঝতে পারলেন। অন্যরা আসলে কিছুই না জেনেও ভাবে যে তারা সব জানে, কিন্তু সক্রেটিস, তিনি অন্তত এইটুকু নিশ্চিতভাবে জানেন যে তিনি আসলে কিছুই জানেন না। এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের সেই খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর অ্যাথেন্সের দিকে একটু তাকাতে হবে। সেই সময়কার শাসক আর বুদ্ধিজীবীদের বলা হতো সফিস্ট। যেমন ধরুন প্রোটাগোরাস বা গর্গিয়াস। এরা কি করতেন? এরা দাবি করতেন যে সত্য হলো আপেক্ষিক, আর মানুষকে তর্কের কৌশল শেখানোর জন্য তারা রীতিমতো কারি কারি টাকা নিতেন। কিন্তু আমাদের এই খালি পায়ের হিরো ছিলেন একদম আলাদা। তিনি এর সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে প্রমাণ করে ছাড়লেন যে সত্য আসলে বস্তুনিষ্ঠ। আর সবচেয়ে বড় কথা হলো, এই জ্ঞান বিতরণের জন্য তিনি জীবনে কারো কাছ থেকে একটা পয়সাও নেননি। জানেন তো, অ্যাথেন্সের মানুষের শারীরিক সৌন্দর্যের প্রতি একটা অদ্ভুত মোহ ছিল, কিন্তু সক্রেটিস সেই ধারণাকে একেবারে ছুঁড়ে ফেলেছিলেন। চ্যাপ্টা নাক, উপচে পড়া চোখ আর গায়ে একটা জীর্ণ পুরনো আলখেল্লা, এই বেশেই তিনি শহরের প্রাণকেন্দ্র সে বিখ্যাত আগোরায় খালি পায়ে ঘুরে বেড়াতেন। কেন জানেন? শুধু এটা প্রমাণ করার জন্য যে মানুষের আসল সৌন্দর্য তার টাকা বা বাইরের রূপে নয়, বরং তার ভেতরের আত্মায় লুকিয়ে থাকে। তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এই মানুষটির সবচেয়ে বড় অস্ত্রটা কি ছিল? সেটা হলো তার এক অদ্ভুত দার্শনিক পরাশক্তি, যাকে বলা হয় এলেঙ্কাস। এটা আসলে একটা জেরা করার পদ্ধতি। ধরুন কেউ খুব আত্মবিশ্বাসের সাথে কিছু একটা দাবি করল। সক্রেটিস তাকে ক্রমাগত এমন সব প্রশ্ন করতে থাকতেন যে একটা পর্যায়ে সেই লোকটার সব মিথ্যা আত্মবিশ্বাস একদম ভেঙে গুড়িয়ে যেত। শেষমেশ তারা এক ধরনের বিভ্রান্তিতে পড়ে নিজেদের ভুলটা ঠিকই বুঝতে পারত। এক কথায় অসাধারণ একটা পদ্ধতি। আর তার এই প্রশ্ন করার পদ্ধতির পেছনে একটা দারুণ অনুপ্রেরণা ছিল। তার মা ছিলেন একজন ধাত্রী। তো একজন ধাত্রী যেমন নতুন একটা প্রাণকে পৃথিবীতে আনতে সাহায্য করেন, সক্রেটিসও ঠিক সেটাই করতেন, তবে মানুষের মনের ক্ষেত্রে। এটাকে বলা হয় বুদ্ধিবৃত্তিক ধাত্রীবিদ্যা বা মিওটিক্স। তিনি মনে করতেন প্রকৃত জ্ঞান আসলে বাইরে থেকে জোর করে মাথার ভেতর ঢুকিয়ে দেওয়া যায় না। এটা মানুষের আত্মার ভেতরেই আগে থেকে থাকে, আর সঠিক প্রশ্নের মাধ্যমে সেটাকে শুধু আলোতে টেনে আনতে হয়। একবার চোখ বন্ধ করে দৃশ্যটা ভাবুন তো। অ্যাথেন্সের ব্যস্ত বাজার, চারদিকে লোকজনের ভিড়। সেখানে দাঁড়িয়ে আছেন শহরের সবচেয়ে ক্ষমতাধর কোনো এক রাজনীতিবিদ, আর তার সামনে দাঁড়িয়ে এই নিরীহ চেহারার বৃদ্ধ মানুষটি একের পর এক বিব্রতকর প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। আচ্ছা, ন্যায় বিচার বলতে আপনি কি বোঝেন? পবিত্রতা আসলে কি? এই সহজ সাদামাটা প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে বড় বড় রথী মহারথীদের অহংকার একেবারে মাটিতে মিশে যেত। তবে এই শান্তির সময়টা খুব বেশি দিন টিকল না। পটিডায়া বা ডেলিয়ামের মতো যুদ্ধে একজন সাহসী সৈনিক হিসেবে লড়াই করার পর সক্রেটিস যখন ফিরে এলেন, দেখলেন তার প্রিয় অ্যাথেন্স যেন নৈতিকভাবে পুরো ভেঙে পড়েছে। একদিকে প্লেগের মহামারী, স্পার্টার কাছে পেলোপনিসিয়ান যুদ্ধে ভয়াবহ পরাজয়, আর তার ওপর 30 টাইরেন্টস বা 30 অত্যাচারীর সেই ছোট কিন্তু মারাত্মক রক্তক্ষয়ী শাসন। সবকিছু মিলিয়ে অ্যাথেন্সের মেরুদণ্ড তখন একেবারেই নড়বড়ে। আর চারপাশের এই পুঞ্জীভূত হতাশা আর ক্ষোভের চূড়ান্ত বিস্ফোরণ ঘটল ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে। ভাবা যায় ৭০ বছর বয়সী একজন বৃদ্ধকে সোজা দাঁড় করিয়ে দেওয়া হলো ৫০০ জন জুরির সামনে। মেলেটাস, অ্যানিটাস আর লাইখন তার বিরুদ্ধে অদ্ভুত সব অভিযোগ আনলেন। তিনি নাকি শহরের দেবতাদের মানেন না, নতুন দেবতা বানাচ্ছেন, আর এথেন্সের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছেন। কিন্তু সত্যিটা কি জানেন? এসব অভিযোগ ছিল স্রেফ একটা অজুহাত। আসলে সক্রেটিসের কিছু ছাত্র গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে এথেন্সের ক্ষতি করেছিল, আর তারই রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হচ্ছিল এই বৃদ্ধের ওপর।
এখন এরকম একটা বিচার সভায় সাধারণ মানুষ কি করবে? বাঁচার জন্য কান্নাকাটি করবে, তাই না? কিন্তু সক্রেটিস তো আর সাধারণ কেউ নন। আত্মপক্ষ সমর্থনের সময় তিনি বিন্দুমাত্র করুণা ভিক্ষা চাইলেন না, বরং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তিনি নিজেকে তুলনা করলেন একটা দংশনকারী মাছির সাথে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তিনি জুরিদের মুখের ওপর বলে দিলেন, এথেন্স হলো একটা বিশাল কিন্তু অলস ঘোড়ার মতো, আর তাকে জাগিয়ে রাখার জন্যই ঈশ্বর তাকে এই মাছির রূপ দিয়ে পাঠিয়েছেন। এরপর তিনি অত্যন্ত সাহসিকতার সাথে বিচারকদের জানিয়ে দিলেন, যদি তারা তাকে এই শর্তে ছেড়েও দেন যে তিনি আর কখনো কাউকে প্রশ্ন করবেন না, তাহলেও তিনি সেই শর্ত মানবেন না। আর ঠিক এই জায়গাটাতেই তিনি মানবজাতিকে দিয়ে গেলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক নৈতিক চ্যালেঞ্জ: পরীক্ষিত জীবনই কেবল বাঁচার যোগ্য। অর্থাৎ যে জীবন নিজেকে প্রশ্ন করতে জানে না, সে জীবন আসলে বেঁচে থাকারই যোগ্য নয়। কি তীব্র একটা কথা, তাই না? ভোটের হিসাবটা শুনলে আপনি চমকে যাবেন। মাত্র 60। হ্যাঁ, দোষী আর নির্দোষ ভোটের মধ্যে ব্যবধান ছিল স্রেফ 60টা ভোটের। 280 জন তাকে দোষী বলেছিলেন আর 220 জন তাকে নির্দোষ বলেছিলেন। একটু ভেবে দেখুন তো, এই সামান্য কয়টা ভোটের ব্যবধানই বুঝিয়ে দেয় সে যাত্রায় তিনি মুক্তি পাওয়ার কতটা কাছাকাছি ছিলেন। আচ্ছা, এরপর শুরু হলো শাস্তির পর্যায়। এথেন্সের নিয়ম ছিল, দোষী প্রমাণিত হলে সে নিজের জন্য একটা বিকল্প শাস্তির প্রস্তাব করতে পারবে। তো সক্রেটিস কি করলেন? তিনি কোনো অনুতাপ তো দেখালেনই না, উল্টো চরম ব্যঙ্গ করে বসলেন। বললেন, এথেন্সের এত বড় সেবা করার জন্য তো তাকে আসলে প্রিটানিয়ামে আজীবন বিনামূল্যে খাবার দিয়ে পুরস্কৃত করা উচিত। যদিও পরে বন্ধুদের জোড়াজুড়িতে তিনি 30 মিনা জরিমানার একটা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তার ওই আপোষহীন আর ব্যঙ্গাত্মক আচরণে জুরিরা একেবারে রাগে ফুঁসছিলেন। আর সেই রাগের ফলটা হলো ভয়াবহ। অবিশ্বাস্যভাবে চূড়ান্ত ভোটে 360 জন বিচারক তার মৃত্যুদণ্ডের পক্ষে ভোট দিলেন। এর মানে কি দাঁড়ালো জানেন? যেই মানুষগুলো প্রথমবার তাকে নির্দোষ ভেবেছিলেন, তাদের মধ্যে থেকেও 80 জন কেবল তার ওই অহংকারী আচরণে বিরক্ত হয়ে তাকে সোজা মৃত্যুদণ্ড দিয়ে বসলেন। স্রেফ একটু বিরক্তির কারণে একটা মৃত্যুদণ্ড, ভাবা যায়? এরপর কারাগারে যখন তিনি মৃত্যুদণ্ডের অপেক্ষায় দিন গুনছেন, তখন তার খুব কাছের এক ধনী বন্ধু ক্রিটো এলেন। ক্রিটো প্রহরীদের বিপুল টাকা ঘুষ দিয়ে সক্রেটিসকে থ্যাসালিতে পালিয়ে যাওয়ার একদম পারফেক্ট একটা প্ল্যান তৈরি করেছিলেন। কিন্তু সক্রেটিস তিনি পরিষ্কার না বলে দিলেন। তার সোজা যুক্তি ছিল, সারা জীবন তিনি এই অ্যাথেন্সের আইনের সুরক্ষা উপভোগ করেছেন। এখন সেই আইন যদি তার বিরুদ্ধেও যায়, তবুও পালিয়ে যাওয়াটা হবে আইনের সাথে তার সেই আজীবনের সামাজিক চুক্তির সরাসরি লঙ্ঘন। এটাকে বলে সত্যিকারের নৈতিকতা। অবশেষে সেই দিনটা এলো। তিনি একদম শান্তভাবে, কোনো ভয় ছাড়াই সে বিষাক্ত হেমলক পান করলেন। আর জানেন তার শেষ কথা কি ছিল? তিনি বন্ধু ক্রিটোকে মনে করিয়ে দিলেন চিকিৎসার দেবতা অ্যাসক্লেপিয়াসের কাছে একটি মোরগ উৎসর্গ করার কথা। এটা শুনে অনেক পণ্ডিত মনে করেন সক্রেটিস হয়তো এই পার্থিব জীবনের সমস্ত যন্ত্রণা আর রোগ থেকে মৃত্যুকে একটা চূড়ান্ত আরোগ্য বা মুক্তি হিসেবেই দেখেছিলেন। এখন প্রশ্ন আসতেই পারে, একটা মানুষ এত শান্তভাবে মৃত্যুকে কিভাবে মেনে নিতে পারে? এর উত্তরটা লুকিয়ে আছে তার বিশ্ব দর্শনের একেবারে গভীরে। তিনি মনে করতেন মানুষের সত্যিকারের সুখ, যাকে গ্রিক ভাষায় বলে ইউডাইমোনিয়া, সেটা শুধু আত্মার নৈতিক পূর্ণতা থেকেই আসে। টাকা, খ্যাতি বা ক্ষমতার পেছনে ছুটে কোনো লাভ নেই। তিনি বিশ্বাস করতেন নিজে অন্যায় করার চেয়ে অন্যের অন্যায় হাসি মুখে সহ্য করা অনেক ভালো, কারণ অন্যায় করলে নিজের আত্মারই সবচেয়ে বড় ক্ষতি হয়। তার দর্শনের আরেকটা চমকপ্রদ দিক হল, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সদ্গুণই হল জ্ঞান। এই ধারণাটা নিয়ে পরে অ্যারিস্টটলও অনেক তর্ক বিতর্ক করেছেন। সক্রেটিসের যুক্তিটা ছিল খুব সহজ। কোনো মানুষ আসলে ইচ্ছে করে কখনো খারাপ কাজ করে না। তারা কেবল তখনই ভুল পথে পা বাড়ায় যখন তারা অজ্ঞতার কারণে মনে করে যে ওই অন্যায় কাজটাতেই তাদের কোনো না কোনো লাভ লুকিয়ে আছে। তবে একটা বিশাল সমস্যা আছে, যাকে আমরা বলি সক্রেটিক প্রবলেম। যেহেতু তিনি নিজের হাতে একটা অক্ষরও লিখে যাননি, তাই আমাদের নির্ভর করতে হয় তার ছাত্রদের ওপর।
একদিকে আছে তার সেরা ছাত্র প্লেটোর লেখা অসাধারণ সব ডায়লগ, যা অনেক গভীর, কিন্তু অনেকেই মনে করেন সেখানে প্লেটো হয়তো নিজের দর্শনটাই সক্রেটিসের মুখে বসিয়ে দিয়েছেন। অন্যদিকে আছে জেনোফোনের লেখা, যা অনেক বেশি প্র্যাকটিক্যাল আর সরল, কিন্তু সেখানে আবার ওই দার্শনিক গভীরতাটা নেই। তাই আসল সক্রেটিস আসলে কেমন ছিলেন সেটা আজও একটা বিরাট রহস্য। কিন্তু সেই রহস্য যাই হোক না কেন, তার ওই আত্মত্যাগ কিন্তু পশ্চিমা চিন্তাধারায় আক্ষরিক অর্থেই একটা বিশাল বিস্ফোরণ ঘটিয়েছিল। প্লেটোর বিখ্যাত একাডেমি থেকে শুরু করে অ্যান্টিস্থিনিসের সিনিক তত্ত্ববাদ, কিংবা ধরুন মার্কাস অরেলিয়াসের মতো রোমান সম্রাটদের সেই স্টোয়িক দর্শন, পশ্চিমা দর্শনের প্রায় সবকটি মূলধারার শেকড় খুঁজলে আপনি কোনো না কোনোভাবে ওই একজন মানুষের কাছেই গিয়ে পৌঁছাবেন। আর তার এই প্রভাব শুধু গ্রিস বা ইউরোপের সীমানাতেই আটকে থাকেনি। ইসলামিক সোনালী যুগে আল ফারাবি বা ইবনে রুশদের মতো বিশ্ব বরেণ্য দার্শনিকরা তাকে প্রজ্ঞার চরম প্রতীক হিসেবে সম্মান করতেন। রেনেসাঁর যুগে তিনি ছিলেন মানবতাবাদের অন্যতম অনুপ্রেরণা। আর আজকের যুগেও পৃথিবীর সেরা ল স্কুলগুলোতে পড়ানোর সবচেয়ে কার্যকরী পদ্ধতিটাই হলো তার সেই সক্রেটিক মেথড। কি অসাধারণ একটা লেগেসি, তাই না? সবশেষে আজকের এই বিশ্লেষণ থেকে বিদায় নেওয়ার আগে একটা খুব অস্বস্তিকর কিন্তু জরুরি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একটু ভেবে দেখুন তো, ২৫০০ বছর আগের অ্যাথেন্সের সেই দংশনকারী মাছি যদি আজ আমাদের এই আধুনিক সমাজে ফিরে আসেন, আমাদের সবচেয়ে প্রিয় বিশ্বাসগুলোকে একেবারে ধরে ধরে চ্যালেঞ্জ করতে শুরু করেন, তাহলে আমরা কি সত্যি সত্যি তার কথা শোনার মতো ধৈর্য রাখব, নাকি ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে আমরা তার হাতে আবারও সেই হেমলকের পেরালায় তুলে দেব?